অবশেষে ফোন করলেন তাহলে? স্বরূপ তা স্বীকার করবে কেন? সে বলল, ভুল করেছি, আসলে মাকে ফোন করেছিলাম। তনয়া সাথে সাথেই কল কেটে দিল। স্বরূপ থতমত খেয়ে গেলে আর কল করলো না। তনয়া সেদিন আর স্বরূপকে কল করলো না, তার পরের দিনও না। স্বরূপের শ্বশুরবাড়ি যাবার কথা ছিল শুক্রবার। সে বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পথে কি মনে করে শ্বশুরবাড়ির দিকে রওনা দিল। তনয়া দুদিন ধরে কথা বলছে না, তার রাতের ঘুম তো হচ্ছেই না, কাজকর্ম লাটে ওঠার জোগাড়। তনয়া স্বরূপের এই অনাকাঙ্ক্ষিত আগমনে সব রাগ ভুলে গিয়ে হাসি মুখে বলল, ইস, তুমি কি কদিনে আরো সুন্দর হয়েছো? স্বরূপ অবাক হয়ে বলল, সুন্দর হব কেন? কাজের চাপে আরো শুটকি লেগে গেছে। কিন্তু আমার কাছে আগের চেয়েও বেশি সুন্দর লাগছে। সেই রাতে তনয়ার ঘুম খুব ভালো হলো। তার মনে হলো এতদিনে তার ঘরে শান্তি ফিরে এসেছে, সব আগের মতো হয়ে গেছে, শুধু ওর কোলবালিশটা বদলে গেছে, এই যা। তনয়ার ঘরের বিশাল বুকসেলফটা মনোযোগ দিয়ে দেখছিল স্বরূপ। শেষে মন্তব্য না করে থাকতে পারল না সে। তোমার বইয়ের কালেকশন তো দারুণ। তনয়া হাসলো। হ্যাঁ, ছোটবেলা থেকে জমিয়েছি সব। বই পড়তে ভালোবাসো বুঝি? খুব। আগে তো বলোনি। সময়টা কোথায় পেলাম? স্বরূপ বই দেখতে লাগলো। আহমদ সফার বইগুলো দেখে বলল, এগুলো সব পড়েছো? হ্যাঁ। কেমন লাগে? দারুণ, আমার পছন্দের লেখক। স্বরূপ একটু অবাক হয়ে তাকায়, তারপর বলে, তনয়া বুড়ো কুচকে বলল, আমার মনে হতো মেয়েরা আহমদ ছফা বোঝে না। এর মানে কি? বুঝবে না কেন? মেয়েদের মাথায় কি ঘিলু কম? ঠিক সেটা না, স্বরূপ কথা ঘোরালো। আমার আসলে ধারণা ছিল মেয়েরা শুধু প্রেম ভালোবাসার গল্প পড়ে, যেমন শরৎচন্দ্র কিংবা হুমায়ুন। হাত উল্টে তনয়া বলল, মেয়েরা সবই পড়ে। পাঠকদের মধ্যে মেয়ে পাঠকই বেশি, বুঝলে? এত যে জ্ঞান দিচ্ছ, তোমার নিজের বাড়িতে তো বইয়ের চিহ্ন দেখলাম না। বই পড়ি না অনেকদিন। কেন? ইচ্ছে করে না, ব্যস্ততায় বই পড়ার ইচ্ছে মরে গেছে। বলতে বলতে সে ড্যান ব্রাউনের ইনফার্নো বইটা টেনে নিয়ে বেতের চেয়ারে হেলান দিয়ে বসলো। পড়বে এখন? হুম, এটা অনেক আগের পড়া, খুব পছন্দের ছিল, কিন্তু ভুলে গেছি। আরেকবার পড়াই যায়। তনয়া খুশি হয়ে বলল, আচ্ছা পড়ো। তুমি খুশি হচ্ছ কেন? আমার খুব ইচ্ছা ছিল আমার বড় বই পড়বে, তারপর একসাথে বই কিনবো, পড়বো, আলোচনা করব। স্বরূপ হেসে বলল, বই পড়া ছেলের অভাব পড়ে গিয়েছিল বুঝি? মানে? এই যে আমাকে বিয়ে করে ফেললে। তোমার সাথে কপালে রেখা ছিল। স্বরূপ পাকা হাসলো, কিছু বলল না। তনয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি তোমাকে খুব বিরক্ত করছি? স্বরূপ বই থেকে চোখ না তুলে বলল, গানের সুরে প্রশ্নটা করো, তাহলে উত্তর দেব। তনয়া একটা কুশন ছুঁড়ে মারল স্বরূপের মুখে, তারপর উঠে চলে গেল। স্বরূপ কুশনটা বুকে জড়িয়ে বই পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর তনয়া 2 কাপ কফি নিয়ে ফিরল। একটু আগে সকালের নাস্তা সেরেছে তারা। আজ অনেক রান্না বান্না হবে। মা আগে থেকে পাশের বাড়ির ছুটা বুয়া বিনু খালাকে বলে রেখেছিল তাকে একবেলা কাজ করে দিয়ে যেতে হবে, আর ওদের গৃহপরিচারিকা তো আছেই। মা তনয়াকে বললেন তাকে কোনো সাহায্য করতে হবে না, সে স্বামীকে সঙ্গ দিতে পারে। তনয়া একটু লজ্জা পেয়ে চলে এসেছে। স্বরূপ কফির কাপ হাতে বলল, তুমি বানিয়েছো? না, মা বানিয়েছে। তুমি কি রান্না বান্না পারো না? তনয়া একটু অবাক হয়ে বলল, পারবো না কেন? কখনো খাওয়ালে না তো। আশ্চর্য তো, সুযোগ পেলাম কখন? তাই তো, তাই তো। স্বরূপ আরও কিছু অসংলগ্ন কথা বলে গেল বই পড়ার ফাঁকে ফাঁকে। তার প্রধান মনোযোগ রইল বইতে। তনয়া একটা বই নিয়ে বসেছে, পশ্চিমবঙ্গের লেখকের বই। খুব নামডাক রয়েছে বইটার। এটা নিয়ে সিরিজও তৈরি হয়েছে, ইন্দুবালা ভাতের হোটেল। সেই কবে কিনে রেখেছিল তনয়া, আজও পড়া হয়নি। পড়তে শুরু করেছে তনয়ার খুব মজা লাগতে শুরু করলো। কত রকমের রান্নার বর্ণনা, আর সাথে এগিয়ে যাওয়া ইন্দুবালার জীবনের গল্পটা। এক পর্যায়ে তনয়ার চোখে পানি চলে এলো। সেই বই বন্ধ করে অন্যদিকে তাকাতেই দেখলো স্বরূপ চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। ওর মুখে এত গভীর বিষাদের ছায়া সে আগে দেখেনি। কিসের এত বেদনা তার? স্বরূপ অনেকক্ষণ পর চোখ খুলল, তার চোখ লাল। তনয়ার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, ঘুমিয়ে পড়েছিলাম। তনয়া জানে ও ঘুমায়নি, এইমাত্র একটা মিথ্যা বলল। সে কি এত কাছে থেকেও মানুষটাকে স্পর্শ করতে পারছে না? বইটা সেলফে রেখে দিয়ে বারান্দায় চলে গেল স্বরূপ। তনয়াও আর কিছু পড়তে পারল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ঝুলে রইল ঘরে।
দুপুরের খাবারটা জমজমাট হলো। এত পদ দেখে স্বরূপের মাথা ঘুরে যাবার জোগাড়। সে হেসে বলল, আন্টি এত পদ দিয়ে আমি জীবনেও খাইনি। এসব 1 মাস ধরে খাওয়া যাবে। তনয়ের মা হাসি মুখে বললেন। বিসমিল্লা বলে শুরু করো, আজকেই খেতে পারবে। স্বরূপ মনে মনে ইন্নালিল্লাহ পড়ল। খাবে না করেও সে কম খেলো না। তনয়া খেয়াল করলো স্বরূপ বেশ আরাম করে খাচ্ছে। মা আর বাবার যত্নটা সে বেশ উপভোগ করছে। ওর চোখে মুখে সকালকার সেই বিষাদের ছিটে ফোটাও নেই। কি প্রাণবন্ত হাসি! মানুষটা ভালোবাসে। তাহলে তাকে কেন নয়? সে কি ভালোবাসতে পারছে না, নাকি তার ভালোবাসা মানুষটাকে স্পর্শ করছে না? সন্ধ্যার দিকে ওরা রওনা দিল নিজেদের বাসায়। মা সাথে খাবার দাবার দিয়ে দিয়েছেন। তনয়ার জিনিসপত্র তো আছেই। স্বরূপ সব জিনিস গাড়িতে তুলতে তুলতে বলল, তোমাকে নিয়ে বাসা বদলাতে হলে আমার খবর হয়ে যেত। ভাগ্যিস নিজের ফ্ল্যাটে থাকি। তনয়া কিছু বলল না, দন্ত বিকশিত হাসি উপহার দিল। বাড়িতে পৌঁছে তনয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। যদিও বিয়ে করে এখানে এসেছিল, তবু এই প্রথম তার মনে হলো এই তো তার সংসার, তার বর্তমান ঘর। নিজের ঘরের মতো শান্তি লাগছে। এর আগে মা চাচিরা থাকায় ভালো করে দেখতে পারেনি তনয়া। আজ ঘুরে ঘুরে সব দেখলো। 4টা বেডরুম, সবগুলোই সুন্দর করে সাজানো। রান্নাঘরটা দুর্দান্ত বলা যায়, পুরোটাই ঝকঝক করছে। বসার ঘরটা বড়। একপাশে বিশাল জানালায় হালকা রঙের মসৃণ কাপড়ের পর্দা টানা। পর্দা সরিয়ে দিতে আলো জ্বলা শহরের বড় একটা অংশ যেন উন্মুক্ত হলো চোখের সামনে। সে মনে মনে স্বরূপের রুচির প্রশংসা না করে পারল না। স্বরূপের কথা মনে হতেই নিজেদের বেডরুমে উকি দিল। সে জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কার সাথে যেন। সে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল স্বরূপকে। স্বরূপের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে ধীরে সুস্থে কথা শেষ করে ঘুরে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? বাসাটা এত সুন্দর করে সাজিয়েছো তুমি, আমি ইমপ্রেসড। তোমাকে ইমপ্রেস করতে তো সাজাইনি। তনয়া একটু অপমান বোধ করে বলল, তা জানি, কিন্তু কাকে ইমপ্রেস করতে সাজিয়েছো শুনি? নিজেকে। তনয় ওর কথা কানে নিল না। মাঝে মধ্যে লোকটাকে বিরক্তিকর লাগে। সে জিনিসপত্র একটু একটু করে গোছাতে শুরু করলো। স্বরূপের ডাক শুনে একটু পরে উঠে পড়ল। বসার ঘরে গিয়ে দেখলো সে 2 কাপ চা বানিয়ে সাজিয়ে রেখেছে। তনয়া যেতেই বলল, লাইট অফ করে দিয়ে এসে বসো। অন্ধকারে চা খাবে? অফ করো আগে, তারপর দেখো কি হয়। তনয়া লাইট বন্ধ করে মুগ্ধ হয়ে গেল। বিশাল জানালা দিয়ে চাঁদের আলো গলগল করে ঢুকে যাচ্ছে। আজ বোধহয় পূর্ণিমা। রূপার থালার মতো চাঁদটা আকাশে বসে বিলিয়ে দিচ্ছে সব রূপ। স্বরূপ জিজ্ঞাসা করলো, চা খেতে অসুবিধা হবে? না। সে পাশে গিয়ে বসে চায়ের কাপ তুলে নিল। বেশ কিছুক্ষণ নীরবতার পর স্বরূপ বলল, আজকে যে বইটা পড়তে নিলাম তার সাথে কিছু স্মৃতি জড়িয়ে ছিল। সেই জন্যই কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম সকালে। তনয়া মনে মনে বলল, অন্যমনস্ক না, কথাটা হবে আবেগী, কিন্তু আপনাকে তো তা বলা যাবে না। বললে বলবেন আপনার আবেগ টাবেগ কিছুই নেই। স্বরূপ বলে গেল, ওটা আমাকে একজন উপহার দিয়েছিল জন্মদিনে। পড়ার পর তার সাথে লম্বা আলোচনা হয়েছিল। তোমার বইটা অনুবাদ হলেও আমি পড়েছিলাম ইংরেজিতে। সে ইংরেজি সাহিত্য পছন্দ করত, ছাত্রীও ছিল ইংরেজি সাহিত্যের। ওর জন্যই অনেক বই পড়েছিলাম। চলে যাওয়ার পর আর পড়িনি। তনয়া চুপ করে শুনল শুধু। আবার কিছুক্ষণ নীরবতা। স্বরূপই ফের কথা শুরু করলো। তনয়া ও সব সময় সেই টিচারের কথা বলতো। তার গলায় পোয়েট্রি শুনলে নাকি পাগল পাগল লাগে। আমার রাগ হতো, অভিমান হতো, কিন্তু বুঝিনি মানুষটাই আমার দিন। স্বরূপের একটা হাত ধরলো। একসময় মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, তুমি এখনো ওকে ভালোবাসো? স্বরূপ তনয়ার হাতটা আঁকড়ে ধরলো। হাত কাঁধে মাথা রেখে বলল, না তনয়া, ভালোবাসি না। তবে সবটা ভালোবাসা আর বিশ্বাস তার জন্য একটা কাচের জারে জমিয়ে রেখেছিলাম। জারটা ভেঙে গেছে। আমার সব বিশ্বাস আর ভালোবাসা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। আমার সেই ভালোবাসার টুকরোগুলোর জন্য কষ্ট হয়। কাউকে বিশ্বাস করতে না পারার জন্য কষ্ট হয়। তার দেওয়া অপমানের জন্য কষ্ট হয়। আমি ভুলতে পারি না সেসব। তুমি বুঝবে না তনয়া। এতটা বিশ্বাসঘাতকতা চাইলেই ভোলা যায় না। তনয়া বুঝলো তার কাঁধ ভিজে যাচ্ছে। স্বরূপ কাঁদছে। ওর ভেতরটা কষ্টে মুচড়ে যাচ্ছে। তবুও তার মাঝে একটা স্বস্তি টের পাচ্ছে সে। ভালোবাসা না থাকুক, স্বরূপ তাকে ভরসা করতে শুরু করেছে, আপন ভাবতে শুরু করেছে। নয়তো এসব কথা তাকে বলতো না, তার কাঁধে মাথা রেখে কাঁদতও না। তনয়া চুপচাপ স্বরূপের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো যতক্ষণ না তার কান্না থেমে যায়। একসময় সে নিজেই সামলে নিয়ে উঠে বসলো। ধরা গলায় জিজ্ঞাসা করলো, তোমার খুব খারাপ লেগেছে এসব শুনতে, তাই না?
তনয়া সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তুমি আমাকে সব বলতে পারো, যা মনে আসে সব বলে দিলে তুমি হালকা হবে, তোমার মনও, আমি তাতেই খুশি হব। স্বরূপ এবারও হাসার চেষ্টা করে ব্যর্থ হলো। তার অপরাধ বোধ হচ্ছে কিছুটা। তনয়ার জায়গায় অন্য কেউ হলে ঝগড়া করত প্রাক্তনের কাহিনী শুনে, আর এই মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। সে মনে মনে বলল, তনয়া, তুমি এত আলাদা কেন? তুমি এত ভালো কেন? তনয়া যখন চিৎকার করে জেগে উঠল তখন ঘড়িতে 2:30 বাজে। ও চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেছে স্বরূপের। সে তড়িঘড়ি করে উঠে বসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। তনয়া তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভয়ানক একটা স্বপ্ন দেখেছে সে। স্বরূপ তার কাঁধে হাত রেখে বলল, তনয়া, ঠিক আছো? তনয়া একটু ধাতস্থ হলে উত্তর দেয়। হ্যাঁ। স্বরূপ তাকে পানির গ্লাস এগিয়ে দিল, জিজ্ঞাসা করলো, খারাপ স্বপ্ন দেখছিলে? তনয়া স্বপ্নটা মনে করতে চায় না। পরপর দুটো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তার। একবার স্টেশনে, আরেকবার গ্রামে। দুটো মিলে বীভৎস এক স্বপ্নের রূপ নিয়েছে। সে সব ভুলে থাকতে চায়। এমনিতে অনেকটা ভুলে থাকলেও কিন্তু অবচেতন মন বলেও একটা জিনিস আছে, সে ভোলে না। তনয়া পানিটা এক চুমুকে শেষ করে বলে, হাবিজাবি স্বপ্ন দেখেছি। স্বরূপ আর স্বপ্নের কথা তোলে না, বলে, শুয়ে পড়ো, লাইট অফ করবো। তনয়া একটু বিরক্ত হয়ে বলে, তোমার এত লাইট অফ করতে ইচ্ছে হয় কেন বলবে? একটু আলো থাকলে কি হয়? বলতে বলতে তনয়ার চোখে পানি চলে এলো। স্বরূপ অবাক হয়ে বলল, আমি কি কাদার মতো কিছু বলেছি? এরকম রিয়াক্ট করছো কেন মাঝরাতে? তনয়ের এবার উত্তরই দিল না। বিছানা থেকে উঠে বেরিয়ে গেল। পাশের খালি ঘরে আলো জ্বালিয়ে বসে রইল। তার ইচ্ছে করছে না কোনো কথা বলতে, বরং ভয় করছে, বুক কাঁপছে। বারবার স্বপ্নে দেখা কালো রুমুর হাতের কথা মনে পড়ে যাচ্ছে। একা ঘরে তার আরও ভয় করতে লাগলো, কিন্তু স্বরূপের উপরেও রাগ হচ্ছে। রাতে একটা মানুষ ভয় পেয়ে জেগে উঠলে এরকম কড়া সুরে কথা বলবে কেন? তনয়ের সাথে কেউ কোনোদিনও জোরে কথা পর্যন্ত বলেনি। তার এবার সত্যি ভীষণ মন খারাপ লাগতে শুরু করলো। সাথে ভয় তো আছে। চোখের পানি বাদ মানতে চাইছে না। একসময় সে ফুপিয়ে কাঁদতে থাকলো। তনয়া চলে যাবার পর স্বরূপ কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে শেষে শুয়ে পড়ল। রাত দুপুরে মেয়েদের ন্যাকামি সহ্য করতে পারবে না বলে সে বিয়ে থা করতে চায়নি। শখ করে এই মেয়েই তাকে বিয়ে করেছে। সামান্য কথা সহ্য করতে না পারলে সারা জীবন মা বাবার পুতু পুতু কন্যা হয়ে থাকা উচিত ছিল। শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করলো স্বরূপ। ঘুমটা হাওয়া হয়ে গেছে, তার চেয়েও বেশি হাওয়া হয়েছে তার বুকের ভেতরটা। খারাপ লাগা জমা হচ্ছে একটু একটু করে। আশ্চর্য তো, সে মেয়েটার উপরে বিরক্ত হলে তার জন্যে আবার খারাপ লাগবে কেন? যত সব বাজে অনুভূতি। মোবাইলটা টেনে নিল সে, ফেসবুকের পাতা খুলে বসলো। আজকাল এই এক জিনিস পৃথিবীর সব ভুলিয়ে দিতে পারে। কত হাসি ঠাট্টা বিনোদন ভর্তি এই জগৎ। স্বরূপের বড় কঠিন সময়ে ফেসবুকিং করে সে লম্বা সময় কাটিয়ে দিত। পরে অবশ্য আরও বেশি হতাশ লাগতো, তবুও সময় তো কেটে যেত। আজ কাটলো না। অনেকক্ষণ নিউজ ফিডে ঘোরাঘুরি করেও সে দেখলো ঘড়ির কাঁটায় অতিবাহিত হয়েছে মাত্র 15 মিনিট। অথচ সাধারণত উল্টোটা হয়। সবচেয়ে মজার বিষয় হলো তনয়ের সাথে যে লাইট নিয়ে কথা কাটাকাটি হলো, সেই লাইট সে তখন থেকেই জ্বালিয়ে রেখেছে, বন্ধ করেনি। স্বরূপ শেষ পর্যন্ত উঠে বসলো। নিজেও বুঝতে পারলো না কখন সে বসা থেকে উঠে দাঁড়িয়েছে আর কখন পায়ে পায়ে পাশের ঘরে চলে গেছে। তনয়া তখনও কাঁদছে, তার জামার সামনের অংশ ভিজে গেছে চোখের পানিতে। স্বরূপের এবার সত্যিই দুশ্চিন্তা হতে লাগলো। সে পাশে বসে তনয়ার মাথায় হাত রেখে বলল, তনয়া, এই তনয়া, কি হয়েছে তোমার? খুব খারাপ স্বপ্ন দেখেছিলে নাকি? আমার কথায় কাঁদছো? পাগল নাকি তুমি তনয়া? তনয়া মুখ ঘুরিয়ে রাখলো। স্বরূপ নরম সুরে কথা বলায় তার অভিমান উপচে পড়ছে। হুম, গলে পড়বে না সে। যদিও রাগ বা অভিমান কোনোটাই দীর্ঘমেয়াদী তার মনে বসে থাকে না, একা একাই উড়ে চলে যায়। তার উপর এখন একজন বসে বাতাস দিচ্ছে। স্বরূপ হাত দিয়ে চেপে তনয়ার মুখটা ঘোরানোর চেষ্টা করলো। তনয়া শক্ত হয়ে রইল। সে এবার উল্টো পাশে গিয়ে বসলো। তনয়া সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। এবার তার হাসি পাচ্ছে কি মুশকিল। এইমাত্র সেসব কান্নার ভেতর থেকে বানের স্রোতের মতো ভেসে আসছিল, সেসব কোথায় গেল? নিজেই নিজেকে প্রশ্ন করলো তনয়া। না রে তনয়া, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই একটা চরম বোকা, ইমোশনাল ফুল। না না, আবেগী বেকুব। স্বরূপ এদিকে সত্যিই ঘাবড়ে গেছে। সহজ একটা মেয়ে এরকম করছে কেন? গভীর দুঃখ পেয়েছে? সে তো এত কঠোর ব্যবহার কখনো করে না, বরং ওর নরম স্বভাবের জন্য যথাসম্ভব নমনীয় হওয়ার চেষ্টা করে। স্বরূপ এবার তনয়াকে জোর করে উঠিয়ে কোলে তুলে নিল, রওনা দিল নিজ ঘরের দিকে। তনয়া প্রথমে চমকে গিয়েছিল। স্বরূপের কোলে চড়ে তার ভারী মজা লাগলো, হাসিও পেয়ে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে হাসি আটকে মুখটা গম্ভীর করে রাখলো সে। হয়তো একটু বেশি অভিনয় হয়ে গিয়েছিল। স্বরূপকে কোলে রেখে জিজ্ঞাসা করলো, তনয়া, তোমার কি বাথরুমে যাওয়া প্রয়োজন? তনয়া আর পারল না, হেসে ফেলল।
স্বরূপ চোখ বাঁকিয়ে জিজ্ঞাসা করলো। কাহিনী কি? তনয়া এবার স্বরূপের গলা জড়িয়ে ধরে স্বাভাবিক সুরেই বলল। কিছু না, আমার খুব খারাপ লাগছিল। তুমি মন খারাপ ভালো করে দিয়েছো। আমার জন্যই তো মন খারাপ হয়েছিল। পুরোটা তোমার দোষ নয়, স্বপ্ন তো দেখেছিলাম। কিন্তু তুমি বলো, আর এরকম করে বলবে না, আমার কষ্ট হয়। কিরকম করে? এই যে ধমক দিয়ে। তুমি বয়সে কত ছোট, একটু আধটু ধমক না খেলে হয়? না, একটুও না। আমি কোনো ধমক চাই না। কি চাও? আজ তো লাইট বন্ধ হবে না। তনয়া কথা বলল না। তার আবারও হাসি পাচ্ছে। সে বুঝে গেছে চাইলেও কোনোদিনও এই মানুষটার সাথে এসে রাগ করে থাকতে পারবে না। ওর মুখ দেখে সব অপরাধ ক্ষমা করে দিতে পারবে। একটু আহ্লাদ করলে নিজেকে মেলে দিতে ওর একটুও সময় লাগবে না। এরকম বিধ্বংসী অনুভূতির কি কোনো মানে হয়? ওর ঘোর লাগা চোখের দিকে তাকিয়ে স্বরূপের মনে হলো মেয়েটা পাগল হয়ে গেছে। সে তো তাবিজ কবজ করেনি, এত পাগল হওয়ার কি কারণ? তুমি কি আজকে আমাকে নামাবে না? বলতে বলতে খিলখিল করে হেসে ফেলল তনয়া। স্বরূপ ওকে বিছানায় নামিয়ে দিল। পরক্ষণে তনয়ার হাসি চাপা পড়ে গেল স্বরূপের ঠোঁটের ভাঁজে। কিছুক্ষণ পর তনয়া টেবিল ল্যাম্পটা বন্ধ করতে হাত বাড়াতে স্বরূপ খট করে হাতটা সরিয়ে নিয়ে বলল। আজ তো লাইট বন্ধ হবে না, ওটা আলো ছড়াবেই। তনয়া শক্ত মুঠির ভেতর থেকে হাত ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ দুটোই বন্ধ করে ফেলল। ওদের ঘুম হয়েছিল শেষ রাতের দিকে। তনয়া ক্লান্তিতে মরার মতো ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই শুনেছে স্বরূপ তাকে বলছে সে অফিসে যাচ্ছে। তনয়া কোনো রকম চোখ মেলে দেখেছে মফ কালারের শার্ট, কালো প্যান্ট পরা এক ব্যস্ত মূর্তি ঘোরাফেরা করছে। আর একটু কষ্ট করে পুরোপুরি চোখ মেলতেই চোখে পড়েছে ওর ব্যাকব্রাশ করা চুলের নিচে সুন্দর মুখে ব্যস্ততার ছাপ আর একটু ভ্রুকুটি। আহারে! তনয়া উঠে বসতে বসতে বলল। আমার জন্য তোমার এত তাড়াহুড়া করতে হলো, তাই না? স্বরূপ ঘুরল তার দিকে। উঠেছো কেন? তোমার কি অফিস আছে নাকি? ঘুমাও। কিন্তু তুমি খাবে না? স্বরূপ ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখলো। তারপর এক ছুটে এসে তনয়ার গালে চুমু খেয়ে বলল। এই তো খেলাম, এখন যাই, তুমি খেয়ে নিও, সব আছে ফ্রিজে। তনয়ার চোখে আবারও ঘুম জড়িয়ে এলো। ঘুমের সাথে মিশে রইল মিষ্টি পারফিউমের ঘ্রাণ। মনে হলো স্বরূপ আশেপাশেই তো আছে। তনয়ার ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। সে উঠে ঝিম ধরে কয়েক মুহূর্ত বসে থাকলো। তারপর ওড়না খুঁজে নিয়ে দরজা খুলতে গেল। দুরি খালা এসেছেন। দুরি খালার সাথে ওর বিয়ের পরদিন পরিচয় হয়েছিল। উনি একবেলা এসে বাড়ির সব কাজ করে দিয়ে যান। ফ্ল্যাটের একটা চাবিও ওনার কাছে থাকে। তনয়া দরজা খুলেই হাসি মুখে দেখা পেল। খালা ঘরে ঢুকে নিজের ঘরের মতোই কাজ করতে শুরু করলেন। তিনি যখন ওদের বেডরুমের বিছানা গোছাতে গেলেন তনয়ার খুব লজ্জা লাগলো। বিছানার চাদর দেখলেই বোঝা যাবে এর উপর দিয়ে বেশ ঝড়ঝাপটা পার হয়ে গেছে। সে তাড়াতাড়ি বলল। খালা, রান্নাঘরের হাঁড়ি পাতিল আপনি ধুয়ে ফেলুন, আমি এটা করছি। খালা নিজের মতো কিছু একটা বুঝে নিয়ে চলে গেলেন। তনয়া তাড়াতাড়ি বিছানা গুছিয়ে ফেলল। দড়ি খালার সাথে সাথে থেকে সে নিজের সংসারটাও চিনতে শুরু করলো একটু একটু করে। প্রতিটা শোপিস, ফুলদানির ফুলগুলো আর দেয়ালে ঝোলানো পেন্টিং দেখলো সময় নিয়ে। বারান্দাগুলো একেবারেই ফাঁকা, গাছ লাগানো যায়। ওরা দার্জিলিং থেকে এলেই এখানে গাছ লাগাবে সে। কি কি গাছ লাগালে সুন্দর হবে এখন থেকে কল্পনা করে নিল। এর মধ্যে সকালের নাস্তা হিসেবে দুটো ব্রেড কোনো মতে খেয়ে কড়া এক কাপ কফি নিয়ে ডিভানে বসে আরাম করে চুমুক দিল। এই ফ্ল্যাটে কেমন একটা ঝিরঝিরে শান্তি আছে। তার নিজের সংসার বলেই কি সে এরকম শান্তি অনুভব করছে? দড়ি খালা এলেন। তার মুখের সাথে হাসিটা টেপ দিয়ে যেন জুড়ে দেওয়া। খালা, আজকা কি রানবাম? আজকে রান্নাবান্না থেকে আপনার ছুটি খালা। আজকে রান্নাবান্না থেকে আপনার ছুটি খালা, আমি রান্না করব। আপনি বরং একটু কাটাকুটি করে দিয়ে যান। কি কাটতাম? তনয়া উঠে গিয়ে সব দেখিয়ে দিয়ে এলো। এখন শান্তির সাথে সুখ সুখ ভাবও হচ্ছে। এখন থেকে সে বাড়ির মালকিন। একটা আস্ত সংসারের তার কথা মতো রান্না হবে, কাজ হবে, ভাবা যায়? তনয়ার মুখে হাসি ছড়িয়ে পড়ল। এভাবে তো আগে ভেবে দেখা হয়নি। স্বরূপের খোঁটা মনে আছে তনয়ার। ইস, যেন কত সময় পেয়েছে আজ খাওয়াবে ভালো করে। দুপুরে তনয়া রান্না করেনি। গতকাল মায়ের দেওয়া খাবারের কিছুটা বেঁচেছিল, সেগুলো খালি করে একটু টিভি দেখে বিকেলের দিকে রান্না করতে গেল। অনেকগুলো আইটেম করলো, বিশেষ করে সে যেগুলো ভালো পারে সেগুলো। গতকাল দেখেছি স্বরূপ ভর্তা পছন্দ করে। সে 3 রকমের ভর্তা করেছে, টমেটো ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা। শিলনোড়া থাকলে আরও করতে পারতো, কিন্তু জিনিসটা এই বাড়িতে নেই। ব্লেন্ডার মেশিনে ভর্তা তার একটুও ভালো লাগে না। গরুর মাংস বিশেষ কায়দায় বিশেষ করে পেঁয়াজ দিয়ে ভুনা করলো, সাথে খুব অল্প মশলায় রান্না করা চিংড়ি, মটরশুঁটি দিয়ে বড় মাছ, ঝাল চচ্চড়ি আর সাদা ভাত।
সবশেষে ঘরে এসে সময় নিয়ে গোসল করলো সে। সুন্দর একটা জামা পরলো, চোখে কাজল দিল। পারফিউম সে সাধারণত মাখে না ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে, তবে স্বামীর সামনে নিশ্চয়ই মাখা যায়। খুব সুন্দর ঘ্রাণওয়ালা সুগন্ধি উপহার পেয়েছিল সে, সেটা মেখে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে তনয়ার মনে হলো বিয়ে হলে মেয়েরা সুন্দর হয়ে যায়, কথাটা তাহলে মিথ্যা না। তার নিজেরই নিজেকে আগের চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর লাগছে। অপেক্ষা শেষ হলো, স্বরূপ এলো। সারাদিনের ক্লান্তির ছাপ চোখে মুখে, গতরাতে ঘুম হয়নি সেটার প্রভাবও আছে। তনয়াকে দেখে মৃদু হেসে সে ভিতরে চলে গেল। গোসল সেরে খানিক বিশ্রাম নেওয়া হয়ে গেলে তনয়া বলল, খাবে না? খুব ক্ষুধা লেগেছে। সারাদিন বলতে গেলে কিছু খাওয়া হয়নি। এত চাপ যাচ্ছে না। আহারে, চলো খাবে। আমি নিজে রান্না করেছি। স্বরূপের মুখ উজ্জ্বল হলো। টেবিলের খাবারের বহর দেখে চোখ কপালে উঠল স্বরূপের। এত কিছু? হ্যাঁ, তোমার জন্য। স্বরূপের মন মায়ায় আর্দ্র হলো। মেয়েটা কত কষ্ট করেছে। সে হাত ধুতে গেল, তখনই ফোনটা বাজলো। স্বরূপ ফোন ধরতে গেল। তনয়ার একটু বিরক্ত লাগলো। খেয়েও তো কথা বলা যেত, এখন নিশ্চয়ই কোনো আকাশ ভেঙে পড়েনি। কিন্তু ওর ভুল ভাঙলো। স্বরূপ ভীষণ উত্তেজিত স্বরে কথা বলছে। তনয়া দৌড়ে গেল শোবার ঘরে। স্বরূপ ততক্ষণ একটা শার্ট গায়ে চড়িয়ে ফেলেছে। ফোনে কাকে যেন বলছে। আমি রওনা হচ্ছি। তনয়া ওর হাত ধরে ফেলল। কোথায় যাবে এখন? মিলির মা স্ট্রোক করেছেন, অবস্থা ভালো না, হাসপাতালে যেতে হবে। তনয়া বলল, আমিও যাই। না না, তুমি গিয়ে কি করবে? কাউকে চেনো না। তুমি থাকো, অবস্থা ভালোর দিকে গেলেই আমি চলে আসব। আর কোনো অসুবিধা নেই, ভয় পেও না। এই বিল্ডিং খুবই সেফ। তনয় আর কিছু বলার খুঁজে পেল না। স্বরূপ চলে গেল। টেবিলের খাবারগুলো পড়ে রইল অযত্নে। খাবার মানুষ চলে গেছে। তনয় অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলো, স্বরূপ এলো না। কোনো ফোন করলো না, ফোন রিসিভও করলো না। তনয়া যখন খাবারগুলো তুলে রাখছিল তখন ওর চোখে পানি চলে এলো। সে সত্যিই ভীষণ যত্ন করে রান্না করেছিল। আবার খারাপও লাগলো নিজের স্বার্থপর চিন্তার জন্যে। ওদিকে একজনের মা মরতে বসেছে আর সে খাবার নিয়ে ভাবছে। স্বরূপ ফিরল সকালে। ততক্ষণে অফিসের সময় প্রায় হয়ে এসেছে। মিলি আপুর মা কেমন আছেন? ভালো না, শরীর একপাশ প্যারালাইজড হয়ে গেছে, কথাবার্তাও বন্ধ। স্বরূপ দ্রুত গোসল সেরে তৈরি হয়ে নিল। ততক্ষণে তনয়া নাস্তা বানিয়ে ফেলেছে। স্বরূপ নাস্তার টেবিলের দিকে তাকাতেই হঠাৎ মনে পড়ে গেল গতকাল তনয়া তার জন্য অনেক রান্না করেছিল। সে তনয়ার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে বলল, সরি তনয়া, কাল কিছু খেতে পারিনি, এখনো সময় নেই একদম। সে টেবিলে বসলো না, শুধু সিদ্ধ ডিম এক গ্লাস দুধ দিয়ে গিলে নিয়ে দৌড় দিল। তনয়ার মনে হয়েছিল কতদিনের মতো একটা চুমু অন্তত কপালে জুটবে, তাও হলো না। গত রাতে ঘুম হয়নি, খাওয়া হয়নি, এখন আর ভালো লাগছে না। আলস্য ও ভর করেছে শরীরে। সে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। সারাটা দিন এভাবেই কাটলো তার। দুরিখালা কি করছে আজ দেখলো না। সংসারের প্রতি মন কি তবে সংসার করা মানুষটার উপর নির্ভর করে? সম্পর্ক ভালো থাকলে বস্তুগত সুখ পাওয়া যায়, না থাকলে না। কিন্তু তাদের সম্পর্ক তো খারাপ হয়নি, শুধু তনয়ের মন খারাপ হয়েছে। বিকেলের দিকে রূপা এলো তনয়ের সাথে দেখা করতে। সে মূলত মিলির মাকে দেখতে এসেছিল। ওদের বাসা কাছে হওয়ায় চলে এসেছে। রূপা এসে অনেক গল্প করলো, এক গাদা গল্প, সব সংসারের। যাওয়ার আগে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে তনু? ভালো। ভালোবাসাবাসি হচ্ছে? তনয় হাসলো। হ্যাঁ, হচ্ছে। কিন্তু তোমার বন্ধু এখনো ভাবে লাভ ইজ জাস্ট ম্যাথ। ও একটা মাথা মোটা। ঠিক বলেছ। দুই বোন একসাথে হাসলো। তনয়ার মন ভালো হয়ে গেল। রাতে স্বরূপ ফিরল, তবে কিছুক্ষণের জন্য। আবারও রওনা দিল হাসপাতালে। তবে আজ খেয়ে গেল। তনয়া গতকালের রান্নাই গরম করেছিল, কিন্তু খেয়ে স্বরূপ কোনো মন্তব্য করলো না। তার মন যেন অন্য কোথাও চলে গেছে। তনয়া অভিমানী অনেক রাত পর্যন্ত জেগে বারান্দায় বসে রইল। স্বরূপের দরজা খোলার শব্দ পেয়ে চুপচাপ বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে। সে জেগে আছে দেখলে নিশ্চয়ই কোনো কথা বলবে। কথা বলার ইচ্ছে এখন আর তার হচ্ছে না। স্বরূপ ঘুম থেকে উঠে দেখলো তনয়া বারান্দায় বসে আছে চুপচাপ। এত সকালে উঠে গেছো যে? প্রশ্ন করলো সে। তনয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, নাস্তা করবে তো? কি খাবে? যা বানাবে তাই। পরোটা করি? তোমার ইচ্ছে। তনয়া উঠে চলে গেল। স্বরূপ প্রতিদিন সকালে ট্রেডমিলে দৌড়ায় আধা ঘন্টা। কয়েকদিন হয়ে গেল নানা ঝামেলায় সেটা বন্ধ হয়ে আছে। সকাল সকাল খানিকটা এক্সারসাইজ করলে দিনটা ভালো কাটে। এক্সারসাইজ করে পরোটা খাওয়া ঠিক হবে না, কিন্তু তনয়া শখ করে বানাচ্ছে যখন সে খাবে। স্বরূপ ব্যায়াম শেষে খানিকটা বিশ্রাম নিয়ে গোসলে ঢুকলো। ততক্ষণে তনয়া টেবিল সাজিয়ে ফেলেছে। সে স্বরূপকে ডাকতে এসে দেখলো স্বরূপ গোসলে গেছে। তনয়া এই ফাঁকে বিছানা গুছিয়ে ফেললো। স্বরূপ বের হলো। তার পরনে সাদা তোয়ালে বাদে আর কিছুই না।
তনয়া একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ইস, লজ্জা টজ্জা একদম নেই। স্বরূপ খেয়াল করলো তনয়া লজ্জা পাচ্ছে। সে জামা কাপড় না পরে ঘরে ঘুরঘুর করতে লাগলো। ভাবটা এমন যেন খুব কাজ করছে, কিন্তু তনয়ার মধ্যে কোনো অনুভূতি দেখা গেল না। এবার সে পেছন দিক থেকে ওর খুব কাছে এসে ফিসফিস করে জিজ্ঞাসা করলো। কি করছো? স্বরূপের চুলের পানি তনয়ার ঘাড়ে পড়তেই তার শরীর শিরশির করে উঠল, কিন্তু স্বরূপের উপর যে কষ্টটা জমা ছিল সেটা সরে গেল না। অভিমানের বরফ গলল না। সে সরে গেল ওর কাছ থেকে, বেরিয়ে যেতে যেতে বলল। তারপর কিন্তু খাবার সব ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। স্বরূপ কিছুটা আশাহত হলো, সে কি এমন অপরাধ করে ফেলেছে। খেতে বসে এবার খুব প্রশংসা করলো স্বরূপ। পরোটার খুব সুন্দর ভাজ হয়েছে, সরি পরোটা খুব সুন্দর ভাজা হয়েছে, শেপ পারফেক্ট হয়েছে। এত মজার পরোটা সে বহুদিন খায়নি। পরোটার সাথে যে ঝুরি ঝুরি আলু ভাজি করা হয়েছে সেটাও দারুণ হয়েছে। ডিমটা পারফেক্টলি পোচ হয়েছে ইত্যাদি। কিন্তু তনয়ার ভাবের কোনো পরিবর্তন হলো না। সেও খেতে বসেছে, চুপচাপ খাচ্ছে। স্বরূপ এবার বলল। অফিসে যাবে তনয়া? সারাদিন একা একা বোর হয়ে লাভ কি? তনয়া অবাক হয়ে বলল। অফিসে যাবে মানে? মানে আমাদের অফিসে বেবি কেয়ার সেকশন আছে। নতুন মায়েরা তাদের ছোট বাচ্চা নিয়ে আসে। আমি তোমাকে নিয়ে যাব। একটা অ্যাপ্লিকেশন করে দেব, অতি সত্ত্বর নিউ ওয়াইফ সেকশন খোলা হোক। তনয়ার হাসি পেলেও সে মুখ কোনো মতে গম্ভীর রেখে বলল। আজ আমি ইউনিভার্সিটিতে যাব। হঠাৎ? তুমি কি ভুলে গেছো আমি পড়াশোনাও করি? তা করো, কিন্তু এতদিন তো যাওনি। তার উপর আগামীকাল আমাদের ফ্লাইট। সেটা তো বিকেলে। আমি কিছুটা গোছগাছ করেছি, বাকিটা রাতে আর কাল দিনে হয়ে যাবে। ইউনিভার্সিটিতে যাব নোটিশ কালেক্ট করতে। আবার অনেক দিন গ্যাপ পড়ে গেলে নোটসগুলো পাবো না। কিছু কেনাকাটাও আছে। ওখানে তো অনেক শীত, শীতের কাপড় বেশি করে নিতে হবে। ফেরার সময় মার্কেট হয়ে আসবো। স্বরূপের যেন মনে পড়ল হঠাৎই। আরে তাই তো, কেনাকাটা করার সময় থাকতে পারলে ভালো হতো, কিন্তু আজ আবার একটা মিটিং আছে অন্য শাখায়। সেখান থেকে ফিরতে কটা বাজবে কে জানে। সমস্যা নেই, আমি পারবো। স্বরূপ আর কথা বাড়ালো না, থাকুক মন খারাপ করে। সে আর কি বা করতে পারে। তবু বের হবার আগে তনয়ার কাছে এসে কপালে চুমু খেলো। তনয়া যেন একটু হাসার চেষ্টা করলো, কিন্তু হাসলো না। দুজনে বিমর্ষ মুখে বিদায় পর্ব সারলো। তনয়ার ইউনিভার্সিটিতে যেতে একটু দেরি আছে। সে ভাবলো দুপুরের জন্য টুকটাক কিছু করে রাখবে। মন খারাপ হলে সে নিজেকে ব্যস্ত করে ফেলে, যাতে ব্যাপারটা আর মনে না পড়ে। স্বরূপ এত কথা না বলে শুধু এই 2 দিনের জন্য ছোট্ট করে সরি বললেই কাজ হয়ে যেত। সে চেয়েছিল স্বরূপ বুঝুক তার কেন মন খারাপ হয়েছে, কিন্তু তা না। ফাজলামি টাইপ কথা বলে হাসানোর চেষ্টা, এসবের কোনো প্রয়োজন তো তার নেই। স্বরূপের মিটিং দ্রুতই শেষ হয়ে গেল। 11টার দিকে রওনা দিয়ে দিল নিজের অফিসের দিকে। পথে তনয়ার ইউনিভার্সিটি পড়তেই সে সেখানে নেমে পড়ল। তনয়া হয়তো এখানেই, হাতে কিছুটা সময় আছে। ওর সাথে না হয় শপিংয়ে যাওয়া যাবে। খাওয়া দাওয়া একসাথে করে ফেলে একেবারে লাঞ্চের পর অফিসে যাওয়া যাবে। তনয়াকে ফোন করলো সে। হ্যাঁ বলো। কোথায় তুমি? ইউনিভার্সিটিতে। কি করো? যা করতে এসেছি। স্বরূপ বলল না সে কাছাকাছি আছে, সারপ্রাইজ দেওয়া যায় একটা। সে দোকান থেকে ডেরি মিল্ক আর কিটক্যাট কিনলো। দুটোর উপর স্টিকি নোট আটকে লিখলো। আই এম সরি। এবার সে ক্যাম্পাসের ভেতরে ঢুকলো। ছোট ক্যাম্পাস, কাউকে খুঁজে বের করতে 10 মিনিটের বেশি লাগার কথা না। তবে তার 10 মিনিটও লাগলো না। ক্যান্টিনে দেখা গেল তনয়াকে। স্বরূপ দূর থেকে দেখলো। একটা ছাতার নিচে বসে আছে সে, একা নয়, সাথে একটা ছেলে। দুজন কফি হাতে বসে গল্প করছে। একটু আগেও তনয়া তার সাথে দায়সারাভাবে কথা বলছিল। এই ছেলের সাথে কথা বলছে হাসি মুখে। ছেলেটা হয়তো কোনো যোগ বলল। তনয়াকে দেখা গেল খিলখিল করে হাসছে। দুজনকে দেখে দূর থেকে মনে হবে কাপল। মানিয়েছেও ভালো। স্বরূপ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। তার মাথা ব্যথা করতে শুরু করেছে। বহুদিন আগের ঘটনা মনে পড়ে যাচ্ছে। আগেও তার সাথে এরকমই হয়েছে। তনয়াকে সে বিশ্বাস করতে শুরু করেছিল, ভীষণ ভরসা করে ফেলেছিল মাত্র কটা দিনই। অথচ তার মনে রাখা উচিত ছিল যেখানে কয়েক বছরের সম্পর্কে থেকেও মেয়েদের বিশ্বাস করা যায় না, সেখানে মাত্র কদিনে একজনকে এতটা বিশ্বাস করা তার কত বড় ভুল ছিল। সে আসলে একটা গর্দভ। স্বরূপ দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মাথা ফেটে যাচ্ছে এবার। বুকের ভেতরে অদ্ভুত শূন্যতার হাহাকার। তনয়ার হাসি কাটার মতো বিচ্ছে বুকে। সে যখন চলে যাচ্ছে তখন কয়েক পলকের জন্য তনয়ার দৃষ্টি তার উপর পড়ল। মুহূর্তেই তার মনে হলো এই মানুষটার এরকম মূর্তি সে আগে দেখেনি। চোখ দুটো লাল হয়ে গেছে, ভাবভঙ্গি মারাত্মক। তনয়া কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে চেয়ে রইল। তার পাশে এতক্ষণ জিমি বসেছিল। জিমিওর সাথে অনার্স করছে, খুব ভালো স্টুডেন্ট, একই সাথে দুর্দান্ত হিউমার। ওর সাথে কথা বলে কেউ না হেসে থাকতে পারে না। আবার ছেলেটার মন একই সাথে খুবই স্বচ্ছ। তনয়ার সাথে তার শুরু থেকেই ভালো বন্ধুত্ব।
এখন ওর কাছ থেকে তনয়া সব নোট সাজেশন জোগাড় করে। আজও সেই জন্যই এসেছিল, কিন্তু তনয়ার মন খারাপ দেখে জিমি কাজের চেয়ে বেশি কথা বলছিল, তাকে হাসানোর চেষ্টা করছিল। জিমির মতো মানুষেরও অনেকটা সময় লেগে গিয়েছিল তনয়াকে স্বাভাবিক করতে, কিন্তু আচমকা কি হয়ে গেল জিমিও বুঝলো না। তনয় ব্যাগ বইপত্র ফেলে কোনো কিছু না বলে একদিকে ছুটে গেছে। চোখের পলকেই কোথায় যেন হারিয়ে গেল, কাউকে দেখেই গেছে সম্ভবত, কিন্তু কে সেটা বোঝেনি। তনয়া যখন গেটের কাছে এসেছে তখন স্বরূপ একটা সিএনজিতে চড়ে বসেছে। তনয়ার দিকে সে আর ফিরেও তাকায়নি। তনয়া অনেকবার ডাকলো, স্বরূপ শুনেও শুনলো না। সে ফোন করতে গিয়ে দেখলো ফোন ফেলেই এসেছে। আবার ফিরে গেল সে। জিমি পেছনে পেছনে আসছিল। সে জিজ্ঞাসা করলো, কি হলো তোর হঠাৎ করে? পরে বলবো। তনয়া দ্রুত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল, কিন্তু কোথায় যাবে বুঝতে পারল না। তার তখনও স্বরূপের এরকম কাণ্ডের ব্যাখ্যা মাথায় ঢুকেনি। সে কি ওর অফিসে যাবে? কিন্তু যদি দেখা না করে, যদি অপমান করে? তনয়া কিছুক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগলো, তারপর ভাবলো বাসায় ফিরে যাবে। যাবার পথে অনেকবার সে স্বরূপকে কল করলো, কিন্তু প্রতিবারই স্বরূপ ফোন কেটে দিল। একসময় ফোনটা বন্ধ পাওয়া গেল। বাড়ি ফিরে গোসল করতে ঢুকলে মাথাটা একটু ঠান্ডা হলো তনয়ার। শাওয়ারের পানি ঝরঝর করে তার মাথায় পড়ছিল। তখনকার দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে। স্বরূপকে দেখার আগে সে জিমির কথা শুনে হাসছিল। এটাই কি তবে স্বরূপের খারাপ লাগলো? কিন্তু এত ছোট একটা বিষয় কেন সে রাগ করবে? তারও তো বন্ধু আছে। সেবার গ্রামে গিয়ে সে যে পুরো বিকেল মিলিয়াপুর ছবি তুলে দিল, তাতে কি তনয়া কিছু বলেছে নাকি রাগ করেছে? ওরাও তো ও গল্প করে, হাসাহাসি করে, তাতে সমস্যাটা কোথায়? এই বাড়াবাড়ির কারণ কি? গোসল করে বের হয়ে তনয়া অনেকক্ষণ কাঁদলো, কিছুই ভালো লাগছে না। এলোমেলো ভাবতে ভাবতে একসময় তার সব রাগ গিয়ে পড়লো রূপার উপর। ওর জন্যই এসব হচ্ছে। সে রূপাকে ফোন করে ইচ্ছা মতো ঝাড়লো, যা মনে এলো সব বলল। রূপা চুপচাপ শুনে গেল। সবটা শোনার পর তনয়া যখন চুপ হলো তখন রূপা বলল, তোর আর স্বরূপের মানসিকতা তো আর একরকম হবে না রে। কেন হবে না? এত ছোট মনের কেন হবে একটা মানুষ? এত সন্দেহপ্রবণ লোকের সাথে আমি কিভাবে সারা জীবন থাকবো বলো? রূপা কিছুক্ষণ চুপ থেকে বলল, তনু, তুই পুরো ব্যাপারটা আরেকবার ভেবে দেখ। তোর সাথে কিন্তু এর আগেও দুটো ইনসিডেন্ট হয়েছে, রেল স্টেশনে একটা আর গ্রামে গিয়ে একটা। গ্রামের ঘটনায় স্বরূপ তোকে ব্লেম করতে পারতো, কিন্তু করেনি, প্রতিবাদ করেছে। তোকেও কোনো রিস্ট্রিকশনও দিয়ে রাখিনি। ও কি তোর ফোন চেক করে, ফেসবুক পাসওয়ার্ড চায়? না। তাহলে বোঝ, ও তোকে সন্দেহ করে না, কখনো করেনি। তুই ওর সাথে সকালে রাগ দেখিয়েছিস, ও হয়তো তোর রাগ ভাঙাতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখেছে তুই দিব্যি হাসি খুশি আছিস অন্য এক ছেলের সাথে। ব্যাপারটা উল্টোভাবে তোর সাথে ঘটলে তুই কিছুটা রিয়াক্ট করতি। আর ওর ব্যাপারটা কিছুটা হলেও আলাদা। ওর একটা পাস্ট আছে যেটা ওকে খুব ডিপলি এফেক্ট করে রেখে গেছে। রূপা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আমি জানি ব্যাপারটা খারাপ হয়েছে, কিন্তু তবুও বলবো স্বরূপ ছোট মনের না। এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি। তনয়া ঝাঁঝালো সুরে বলল, তুমি সবসময় বন্ধুর পক্ষে কথা বলো, তোমাকে কিছু বলাটাই ভুল। তুমি ওর পক্ষের উকিল, আমারটা বুঝবে কেন? সে রূপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল। ইচ্ছে করছে বাড়ি চলে যেতে, কিন্তু একটা কিছু মীমাংসা না করে যাওয়াটা কি ঠিক হবে? স্বরূপ দেরিতে ফিরতে ইচ্ছা করছিল না। সারাদিন সে মাথা ব্যথা নিয়ে অনেক কষ্টে কাজ করেছে, এখন আর টিকতে না পেরে ফিরে এসেছে। আর যাওয়ার জায়গাও নেই, বাড়িটা তার একার আস্তানা ছিল। এখন যে এসে জুটেছে তার উপরেও তার রাগ, বিরক্ত লাগছে সব মিলিয়ে। সে কিছুক্ষণ বেল বাজালো, দরজা খুলল না। বিরক্ত হয়ে চাবি দিয়ে দরজা খুলে ঢুকে গেল। সে সব লাইট জ্বালানো। সে কোথায় ঘাপটি মেরে পড়ে আছে কে জানে। সব ঘর বাথরুম খুঁজলো, স্বরূপ পেল না কোথাও। তনয়া গেল কোথায়? আজব তো, হাওয়া হয়ে গেল নাকি? শেষ পর্যন্ত তনয়াকে পাওয়া গেল বারান্দায়। তা ওদের বেডরুমে নয়, সবচেয়ে কোনার ঘরটার বারান্দায় মেঝেতে শুয়ে আছে সে। বারান্দার আলো জ্বালালো স্বরূপ। তনয়া চোখ খুলল না। স্বরূপ উদ্বিগ্ন হয়ে ওর কাছে এসে বসলো। শ্বাস চলছে ওর, মুখটা মলিন, চোখে কান্নার দাগ লেগে আছে। বারান্দায় প্রচন্ড মশা, এক একটা তনয়ার গায়ে বসে রক্তকে ফুলে ফেপে আছে। স্বরূপ ওর কাঁধ ধরে ঝাঁকালো। তনয়া, এই কি হয়েছে তোমার? তনয়া উঠে কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারলো না। সব মনে পড়তে একটু সময় লাগলো তার। সন্ধ্যার দিকে ভীষণ খারাপ লাগে এখানে এসে বসেছিল, ভালো বাতাস দেয় বারান্দায়। তারপর হঠাৎ কান্না পেতে থাকলো তার। কাঁদতে কাঁদতে কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। দুপুরে খায়নি বলে শরীর আরো ক্লান্ত লাগছিল। স্বরূপ ওর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। কি হয়েছে বলবে তো? তনয়া কয়েক মুহূর্ত স্বরূপের দিকে তাকিয়ে থেকে আচমকায় তার বুকে সজোরে ধাক্কা দিল। স্বরূপ অপ্রত্যাশিত আক্রমণ সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। সে হা করে তাকিয়ে জিজ্ঞাসা করলো, সমস্যা কি? তনয়া আর বলতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তার চরিত্র নিয়ে সন্দেহ করায়। এটাও কেউ করতে পারে?
সে কি স্বপ্নেও ভাবতে পারে ধোকা দেবার কথা? তনয়ার লাল টকটকে মুখ, ফুলে ওঠা নাক, চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি আর ওর দুঃখে ভেঙে আসা চেহারা দেখে স্বরূপের মন ক্রমশ তরল হয়ে এলো। আফসোস হতে লাগলো, তার খুব ভুল হয়ে গেছে। সরল মনের একটা মানুষকে সে অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছে। তনয়ার জন্য তার এত মায়া লাগলো। তনয়ার কাছে এগিয়ে গেল, সে কাঁধে হাত রাখলো। তনয়া এক ঝটকায় হাত সরিয়ে দিল। একবার, দুবার, তিনবার। স্বরূপ এবার জোর করে দুই হাতে তার মুখটা তুলল, চুমু খেলো ঠোঁটে। ভীষণ আবেগে অনেকটা সময় নিয়ে বুঝিয়ে দিতে চাইলো সে অনুতপ্ত। তনয়াও নরম হয়ে এলো যখন সে বুঝলো অশ্রুকণা শুধু তার চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে না। শহরটা হঠাৎ তার সব কোলাহল থামিয়ে দিয়েছে। মেঘের আড়ালে এতক্ষণ চাঁদটা ঢেকেছিল, এখন মেঘ কেটে গেছে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বারান্দা, ধুয়ে দিচ্ছে সব গ্লানি, অভিমান আর মন খারাপের দিন। সকাল থেকে ভীষণ ব্যস্ত দুজন। তনয় যতই বলুক সে অনেক কিছু গুছিয়ে রেখেছে, আদতে সে কিছু গুছিয়েছে কিনা স্বরূপ বুঝতে পারল না। তার মনে হলো মেয়েটা গোছানোর নামে অনেক বেশি এলোমেলো করে রেখেছে। ঘন্টা দুয়েক চেষ্টা করে একসময় স্বরূপ হাঁপিয়ে উঠে বলল, মাফ চাই, এবার তুমি আমাকে একা কাজ করতে দাও। কাজ তো বাড়িয়ে দিচ্ছ। আচ্ছা, তুমি ওখানে ওয়েটার হিটার নিয়ে কি করবে? কোনো দরকার নাই এসব। কফি ওখানে কিনতেই পাওয়া যায়। আর চায়ের দেশে গিয়ে কফি খেতে যাবে কোন দুঃখে? চা খেতেও তো গরম পানি লাগে। চা কিনে খাওয়া যাবে, এসব কেন নেব? আর তুমি এই ব্লাউজগুলি এলোমেলো এর করে রেখেছো মধ্যে কেন? থেকে কোনগুলো নেব বেছে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি শাড়ি অলরেডি প্যাক করে ফেলেছো। আর ওই যে ইনার, ও সবও কি তুমি ম্যাচিং ম্যাচিং নিতে চাও নাকি? তনয় কিছু না বলে চুপ করে রইল, মনে মনে বলল, তা তো অবশ্যই, কিন্তু সেটা সরাসরি বললে তুমি কি প্রশ্ন করবে জানা আছে। আচ্ছা, প্যাকিংয়ের বিষয়টা আমি দেখছি। তুমি যেটা ভালো পারো সেটা করো। প্লিজ কিছু বানিয়ে আনো, ক্ষুধায় চোখে অন্ধকার দেখছি। কি খেতে চাও? এনিথিং ইউ মেক। তনয়া চলে গেল। শর্টকাটে কি বানানো যায়? আচ্ছা, প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, সাথে ডিম ভাজি করে ফেলা যায়। তনয়া কাজে লেগে গেল। আকাশ আজ মেঘলা, অনেক দিন বৃষ্টি হয় না। আজ তারা চলে যাবে, আজই বৃষ্টি নামবে। রাতে নামলে আর দেখা হবে না। আচ্ছা, ওরা যদি আর না ফিরতে পারে, যদি পথেই কিছু হয়ে যায়? দার্জিলিংয়ে তো অনেক বৃষ্টি হয় শুনেছে, ওখানে গিয়ে রেনি ওয়েদার পেলে দারুণ হবে। তনয়া শুধু কক্সবাজারের পাহাড় দেখেছে, আকাশ ছোঁয়া উঁচু পাহাড় বাস্তবে দেখলে কেমন লাগে তারা দেখতে পারবে তো? সাবধানে যাওয়া হবে তো? প্রেশার কুকারের সিটি তাকে বাস্তবে ফিরিয়ে আনে। কী সব আবোল তাবোল ভাবনা! আচ্ছা, এই ভাবনাগুলো কি শুধু তারই আসে? অন্যরা কি সব কিছু স্বাভাবিকভাবেই ভাবে? সে এক ফাঁকে গিয়ে শোবার ঘরে উকি দিয়ে এলো। স্বরূপ আনমনে কাজ করছে, চোখ মুখ খুব সিরিয়াস। ভাব দেখে লোকে ভাববে পাশের দেশের আক্রমণ থেকে দেশ রক্ষার মতো বিরাট কাজ করছে। তনয়ার হাসি পেল, কিন্তু সে শব্দ করল না। স্বরূপ আদতে কতটা সুন্দর সেটা সে হিসাব করতে পারে না, তবে তার চোখে এখন ওকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হয়। ওর মুখের প্রতিটা ভাঁজ, হাসি, হাত পা নাড়া, কাজ করা, খাবার মুখে তোলার প্রতিটা ক্ষেত্রে তনয়ার মনে হয় ও এত সুন্দর কেন? নাকি তার চোখ গেছে, কালো জাদু করে ফেলেছে কিনা কে জানে। আচ্ছা, কালো জাদুতেই মানুষ বশ হয়, সাদা জাদুতে হয় না? সাদা জাদুটা কি ভালোবাসা? ভালোবাসা কি? এই প্রশ্নের উত্তর কি তবে হবে ভালোবাসা এক প্রকার জাদু, হাইলি পাওয়ারফুল ম্যাজিক। কুকারের সিটির শব্দ শুনে রান্নাঘরে ঢুকলো তনয়া। খিচুড়ি হয়ে গেছে, এবার সেটা কিছুক্ষণ এমনি রেখে দিতে হবে, ততক্ষণে ডিম ভাজি হয়ে যাবে। কাজের মধ্যে দিয়ে আবারও তার মাথায় এলোমেলো চিন্তা আসতে থাকলো। মা বাবা আসার সময় যদি বৃষ্টি হয়, ওরা আসতে পারবে তো? মা বাবাকে একবার না দেখে গেলেও শান্তি লাগবে না। স্বরূপের কথা ভাবে সে। ওর তো বাবাও নেই, আছে এক মা। কেমন করে মা ছাড়ে একা থাকে? অবশ্য গ্রামে গিয়ে ও করবেই বা কি? শাশুড়ি মায়ের স্কুলটা না থাকলে সে নিজেই তাকে নিয়ে আসতো। বাড়িতে একজন অভিভাবক থাকলে ভরসা লাগে, তাদের আর কতটুকুই যত্ন করতে হয়, বরং তারাই আরও বেশি খেয়াল রাখে ছেলেমেয়ের। অনেকের শাশুড়ি নিয়ে নানা অভিযোগ শুনে তনয়ার ভয় হতো, তার শাশুড়ি অমন দজ্জাল হলে। কিন্তু স্বরূপের মায়ের মতো ভালো মানুষ দজ্জাল হতে পারবে কি? ব্যথার অনুভূতি মস্তিষ্কে পৌঁছানোর পর তনয়ার এবার হুঁশ ফিরল। হাত কেটে গেছে, কুচি কুচি মরিচের সাথে মিশে যাচ্ছে রক্ত। হাত নাড়তে নাড়তে দ্রুত উঠে পড়ল সে। বেসিনের কল ছেড়ে দিয়ে হাত রাখলো প্রবাহিত পানিতে। হাত ভীষণ জ্বলছে, মরিচ লেগেছিল হাতে। চোখে পানি চলে এসেছে, তার রক্ত বন্ধ হচ্ছে না। সে শোবার ঘরে গেল। ফার্স্ট এইড বক্স আছে? কেন? বলতে বলতে স্বরূপ পেছনে তাকাতে তনয়ার হাতে রক্ত চোখে পড়ল। কি হয়েছে? এগিয়ে এলো সে। কেটে গেছে। স্বরূপ দেখলো অনেকখানি কেটেছে। তনয়া ঠোঁট কামড়ে চোখের পানি আটকাবার চেষ্টা করছে। এই মেয়েটা এত নরম,
কি করে যে এই কঠিন পৃথিবীতে সারভাইভ করবে কে জানে। সে দ্রুত ফার্স্ট এড বক্স বের করে আনলো। রক্ত বন্ধ হলে ব্যান্ডেজ লাগিয়ে দিল। এরপর জিজ্ঞাসা করলো, তো হাতটা কাটলেন কেমন করে? একা একাই কেটেছে। একা একা কেমন করে কাটে? নিশ্চয়ই কিছুতে লেগে কেটেছে। ছুরি। কি কাটছিলে? মরিচ। চলো দেখি। রান্নাঘরে গিয়ে প্রথমে উৎফুল্ল হয়ে উঠল স্বরূপ। আরে, খিচুড়ি তো আমার প্রিয় খাবার। কিন্তু তনয়া, তুমি পেঁয়াজ মরিচ কাটছিলে কেন? ডিম ভাজতে। তো ডিম ভাজি কি তোমার রক্ত মাখা মরিচ দিয়ে করব, নাকি নতুন করে কেটে নিব? ধুর, তুমি রক্ত খাবে কেন? কারণ আমি ভ্যাম্পায়ার, ভুলে গেলে নাকি? তাহলে ব্যান্ডেজ না করে আমার রক্তগুলো খেয়ে নিলেই পারতে। আরে তা কি করে হয়? তুমি হলে আমার রিজার্ভ করা ব্লাড ব্যাংক। যখন খাদ্যের অভাব পড়বে তখন তোমাকে খাবো। ফালতু কথা বন্ধ করবে? না, আমি যে কটা কথা জানি তার অধিকাংশই ফালতু। আমি কি করব? কথা বলতে বলতে স্বরূপ নতুন করে মরিচ কেটে ফেললো। ডিম ভাজা শেষ হলে জিজ্ঞাসা করলো, তনয়া, তোমার কাছে দুটো অপশন। 1 চামচ দিয়ে খাবে, সেক্ষেত্রে ডিমটা আমি ভেঙে ছড়িয়ে দেবো। আর 2, স্বরূপ বলছে না দেখে তনয়া অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো, আর তুই কি? আমার হাতে খাবে। তনয়া সবকটা দাঁত বের করে বলল, তুই? দেখো, তোমাকে আমি কত যত্ন করি, সব কাজ করে দেই। তোমার বাবা মা জানলে তোমার বদলে তাতে সব প্রপার্টি আমার নামে লিখে দেবেন। তনয়া চোখ কপালে তুলে বলল, একদিন খাইয়ে দিয়ে প্রপার্টি চেয়ে ফেলছে। না না, ওইসব আমার দরকার নেই। উল্টো তাদের প্রপার্টি ফিরিয়ে নিয়ে গেলেও আমার আপত্তি নেই। তনয়া মুখ কালো করে বলল, আমি চলে গেলে তুমি খুশি হবে? আমি মজা করেছি তনয়া, তুমি সিরিয়াস হচ্ছ কেন? কিছু মজা শুনতে ভালো লাগে না। তনয়া রান্নাঘর থেকে চলে গেল। স্বরূপ একটু পর একটা প্লেটে খাবার নিয়ে তার কাছে এলো। তনয়া চুপচাপ বিছানায় বসে আছে। স্বরূপ ডাকলো, খাবার টেবিলে এসো খাবো না। প্লিজ। একবার খাও, দুপুরে না খেয়ে থেকো। খাবো না। বেড়াতে যাবে না? কি করবে? বাড়ি চলে যাব। আচ্ছা, দিয়ে আসবো, আগে খাও। খাবো না। স্বরূপ প্লেট নিয়ে তার পাশে গিয়ে গা ঘেঁষে বসে বলল, খাইয়ে দিচ্ছি তো, আর তোমাকে বাড়িতে দিয়ে আসবো না? এটা তো তোমারও বাসা। আমি তোমাকে ফিরিয়ে দিয়ে আসার কে বলো? নাও, হাঁ করো। তনয়া হাঁ করলো। খাবার মুখে নিয়ে মনে হলো সে একটু বেশি আহ্লাদ দিয়ে লোকটাকে মাথায় তুলেছে। কি দরকার ছিল খেয়ে নেওয়ার? আর একটু রাগ করে থাকলে আর একটু শিক্ষা হতো। খাওয়া দাওয়া শেষ করে তনয়া ঘর গুছিয়ে ফেললো। স্বরূপ রান্নাঘর গোছাতে গেল। তৈরি হওয়া বাদে আর কোনো কাজ নেই, এখন মা বাবা চলে আসবেন। ফোনটা বাজলো। কার ফোন? তনয়া দেখলো স্বরূপের ফোন বাজছে। মা কল করেছেন। তনয়া রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি আম্মা, তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো। মা এবার আর কোনো কথা না বলে বেশ উদ্বিগ্ন স্বরেই বললেন, সরব কই? ওকে দাও তো, অনেক জরুরি দরকার। কি হয়েছে মা? মা ওর কথার উত্তর না দিয়ে আবারও বললেন। সরবকে দাও। তনয়া ছুটে গিয়ে স্বরূপকে ফোন ধরিয়ে দিল। স্বরূপ হ্যালো বলতেই মা বললেন, সরব, তুই গ্রামে চলে আয়, আজই রওনা দে। মানে? কেন, কি হয়েছে? ঝামেলা হয়েছে, এত বলতে পারবো না, এলে জানতে পারবি। কিন্তু আজ তো। বেড়াতে পড়ে যাস, এখন এখানে তোকে প্রয়োজন। স্বরূপ বলল। আসছি। সে ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। মা এরকম করে বলছেন মানে ভয়াবহ কিছু হয়েছে। সেটা কি? তনয়াকে ঠেলা দিল। কি হয়েছে? স্বরূপের খুব খারাপ লাগছিল তনয়াকে কথাটা বলতে। বেচারি এত আশা করে আছে কবে থেকেই হানিমুন প্ল্যান করা, অথচ তনয়ার মুষড়ে পড়া চেহারা দেখে ভয় পেয়ে গেল। বারবার জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? কোনো খারাপ খবর? স্বরূপ শেষ পর্যন্ত বলল, সম্ভবত, কিন্তু কি খবর বলেনি। গ্রামে যেতে বলেছে শুধু। আজই? হ্যাঁ। তনয়ার খুব কান্না পেতে লাগলো, কিন্তু সেটা সে প্রকাশ করলো না। নিশ্চয়ই ভয়াবহ কিছু হয়েছে। সে জিজ্ঞাসা করলো, কখন রওনা দিচ্ছি? তুমিও যাবে? তোমাকে একা যেতে বলেছে? তা না, কিন্তু তুমি তো ঘুরে এলে সেদিন। এবার তো ঘুরতে নয়, কাজে যাচ্ছি। তুমি কি আমাকে নিতে চাও না? তুমি যেতে চাইলে আমার আপত্তি নেই। স্বরূপ একটু পর কি একটা কাজে বাইরে গেলে তনয়া নিজের মাকে ফোন করে আসতে নিষেধ করে দিল। মা কারণ জিজ্ঞাসা করতে কেঁদে ফেলল। বেশ কিছুক্ষণ এক নাগারে কাঁদল সে। মা সান্ত্বনা দিয়ে গেলেন, অনেক কথা বুঝিয়ে বললেন। একটা সময় তনয়ার মন খারাপ কমে এলো।
মায়ের সাথে কথা বললে সত্যিই দুঃখ কমে যায়। এবার তার দুশ্চিন্তা হতে শুরু করলো। কি হয়েছে ওখানে যে এত জরুরি তলব? ট্রেনে যেতে যেতে তনয়া নির্নিমেষে চেয়েছিল অন্ধকারের দিকে। স্বরূপ ঘুমিয়ে পড়েছে, বলা চলে মাঝরাতে পুরো ট্রেন ঘুমিয়ে আছে, শুধু সে একা নির্ঘুম। স্বরূপের হঠাৎ ঘুম ভাঙল। সে তনয়ার বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলল। ওকে এক হাতে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, তনয়া, আমি তোমাকে খুব দ্রুত বেড়াতে নিয়ে যাব, প্রমিস। ওরা যখন পৌঁছালো তখন বেশ বেলা হয়ে গেছে। মা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওরা এলে ওদের খাইয়ে বিশ্রাম নিতে বলে স্কুলে চলে গেলেন। বললেন বিকেলে কথা হবে। রাতে ঘুম না হয় দুজনাই ক্লান্ত ছিল। লম্বা একটা ঘুম দিল ওরা। উঠতে উঠতে দুপুর গড়ালো। তনয়া উঠে জানালার পাশে বসে বেশ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো। ওদের জানালা দিয়ে কিছু দূরে চাষের জমি দেখা যায়। জমির উপর দিয়ে কটা সাদা বক উড়ে গেল। বিকেলের রোদ প্রকৃতি নরম আলস্যে ডুবে আছে। রাস্তার এক ধারে আরাম করে একটা কুকুর ঘুমিয়ে আছে। কোনো এক পাখি ডাকছে মিষ্টি সুরে। সুরটা অচেনা কিন্তু ভারী সুন্দর। শালিক পাখিও দেখা গেল কয়েকটা। তনয়া গুনল 1 2 3 4 জোড়া শালিক। আজ ওদের কোথায় থাকার কথা ছিল আর ওরা কোথায়? তবুও মনটা আরামদায়ক উষ্ণতায় বেশ ভালো লাগতে শুরু করেছে। গতদিনের মন খারাপ ভাবটা কেটে গেছে। অঘটনের কোনো আঁচ ওরা এখন পর্যন্ত পায়নি। এত শান্ত ও সুন্দর পরিবেশে এমন কি হতে পারে? অবশ্য অবিশ্বাস্য হয় না তনয়ার। এখানে এসে গতবার কি ভয়ানক অভিজ্ঞতা তার হলো। শরীরটা কেমন ঝিম ধরেছিল। জামা কাপড় নিয়ে গোসলে ঢুকে গেল। মা তাড়াতাড়ি ফিরলেন আজ। ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বিকেল হয়ে গেছে, এখনো দুপুরের খাওয়া হয়নি। ঘুমাচ্ছে হয়তো এখনো। তিনি দরজায় টোকা দিলেন, ওঠ তোরা, কত ঘুমাবি? স্বরূপের ঘুম এমনিতেই হালকা হয়ে এসেছিল। মায়ের ডাকে উঠে দরজা খুলল। তনয়া কোথায়? বাথরুমে বোধ হয়। ও, তুইও ফ্রেশ হয়ে খেতে আয়। স্বরূপ মায়ের হাত ধরে খাটে বসিয়ে বলল। কি হয়েছে সেটা আগে বলো। মা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, অনেক কিছু, সংক্ষেপে বলি। তোর চাচা জহির তালুকদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সে বহুদিন আগের কথা। এখনও ধার শোধ হয়নি, বরং সুদে আসলে বেড়ে 12 লক্ষ টাকা হয়ে গেছে। তোর চাচা দিন আনি দিন খায় মানুষ। সে এত টাকা কেমন করে শোধ করবে? শোধ দিতে না পারলে জমি যাবে। অল্প কিছু জমিই তো তার সম্বল। এবার জহির তালুকদার একটা নতুন প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? তার ছেলে সিরাজের সাথে মিতার বিয়ে দিতে হবে। দিলে সে সব টাকা মাফ করে দিবে। মানেটা সহজ। তোর সাথে গতবার ঝামেলা হয়েছে, তোকে বা তোর বউকে সে কিছু করতে পারবে না। তোরা শহরে থাকিস, আমাকেও কিছু করতে পারবে না, করলে গ্রামের লোক ছিঁড়ে ফেলবে। তাই আমাদের এই পরিবারের দুর্বল জায়গাতে হাত দিয়েছে। মিতা সেদিন তনয়ার সাথেই ছিল বলে ওর উপরে আক্রোশও আছে। জহির তালুকদারের মতো লোক 12 লাখ টাকা মাফ করে দেবে এমনি এমনি? 1 পয়সাও সে কাউকে ছাড় দেয় না। তুই ভাবতে পারিস বিয়ের পর ওরা মিতার সাথে কি কি করবে? স্বরূপ অবাক হয়ে বলল, সে তো আর জোর করে মেয়ে নিতে পারবে না, বিয়ে না দিলেই হলো। এত সহজ নাকি? তোর চাচা রাজি, চাচিও নিমরাজি। এদিকে মিতা মেয়েরা প্রতিদিন আমার কাছে এসে কাঁদে। আমি ওকে বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করব। এদিকে ওকে নরকে ঠেলে দেওয়ার প্রস্তুতি চলছে। স্বরূপ গুম হয়ে বসে রইল। মা বললেন, তোকে ডেকেছি কারণ তোর হাত ধরেই এ ঝামেলার শুরু। জানি তুই তোর জায়গায় পুরোপুরি ঠিক ছিলি, কিন্তু আমিও আর কোনো উপায় দেখছি না। অনেক বুঝিয়েছি তোর চাচাকে। এখন তুই বলে দেখ, ওরা এই শুক্রবারই বিয়ে করাতে চায়। আমার চোখের সামনে আমি এসব হতে দেব না। তনয়ার বাথরুম থেকে বের হবার শব্দে মা থামলেন। তনয়াকে দেখে বললেন, খেতে এসো তোমরা। উঠে চলে গেলেন তিনি। স্বরূপ জামা কাপড় নিয়ে গোসলে ঢুকলো। তনয়া কিছু জানতে পারল না। সে চুল মুছে একটু প্রসাধনী মেখে বাইরে বের হলো। মিতাকে দেখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। মিতাও জড়িয়ে ধরল ভাবিকে, কিন্তু ছাড়ল না, ফুপিয়ে কাঁদতে থাকলো। তনয়া অনেকবার জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু কোনো উত্তর পেল না। কোন দুঃখে এত হাসি খুশি একটা মেয়ে ব্যাকুল হয়ে কাঁদছে বুঝতে পারল না তনয়া। সন্ধ্যার পর বৈঠক বসলো। স্বরূপের 2 চাচা চাচি, মিতার বড় ভাই মনসুর এসেছে। স্বরূপই কথা শুরু করলো। চাচা, এটা কি ঠিক হচ্ছে? সিরাজের মতো একটা ছেলের সাথে মিতার বিয়ে দিলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে না? জীবন তো আল্লাহর হাতে। আল্লাহ চাইলেও সিরাজের ঘরেও ভালো থাকবো, আর বিয়ে না দিলে যে বাকি সবারই না খাইয়া মরা লাগবে তার কি? চাচা, এখনই আপনি দুরকম কথা বললেন। আল্লাহ যদি মিতাকে দেখতে পারে তাহলে আপনাদেরও দেখবে। আর ধার আপনি করেছিলেন, তার দায় মিতা কেন নেবে?
ধার করে কি আমি একলা খাইছি? সবাই খাইছে, মিতাও খাইছে। ওই পোলা হইলে কামে লাগাইয়া দিতাম, সংসার চালাইতে পারতো। হয়েছে মাইয়া, তো যেইটা করবার পরে সেইটা দিয়াই সংসারটা বাঁচাক। করে কি এতদিন পাইলা বড় করি নাই আমরা? চাচা, আপনার মনে নাই জহির তালুকদারের 2 নম্বর বউটার কথা? পিটায়া মেরে ফেললো যে। ওদের বাড়ির কোনো বউ সুখে থাকতে পেরেছে? চাচা তার জায়গা থেকে সরবার কোনো লক্ষণ দেখালেন না, বললেন, গরিব মানুষের আবার সুখ কিসের, বাঁচা থাকলেই হইল। তো ওকে তো এমন জায়গায় পাঠাচ্ছেন যেখানে বাঁচা মরাও ঠিক নেই। দেখ স্বরূপ, আমার মায়ার লাইগা আমার থেকে তোর দরদ বেশি না। আজকে আমি রাস্তায় আইয়া পড়লে আমার সংসারের 8টা পেট তুই চালাবি মনসুরের নাকি? উপরে ঋণের বোঝাটা ভারী হয়ে চাপছিল। সে টুকটাক কাজকর্ম করে কিছু টাকা দিতে পারলো। এত বড় ঋণ শোধ করার ক্ষমতা তার ছিল না। রোজ বাপের খোঁটা শুনতে শুনতে তার জীবনটাও অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই এ প্রস্তাবটা পেয়ে সে বোধহয় বাবার চেয়েও বেশি স্বস্তি পেয়েছে। শুরু থেকে আগুনে ঘি ঢালার কাজটা সে করে যাচ্ছে দায়িত্বের সাথে। স্বরূপের সামনে এতক্ষণ মুখ খুলছিল না, সেবার সাহস করে খুলে ফেলল। ভাই, আপনি তো আমাকে অবস্থা জানেন না। মিতা কি এইখানে অনেক সুখে আছে নাকি? ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেওয়ার টাকাও আমাকে নাই। ফ্রিতে দিতে পারলে দিব না কেন? চাচা ছেলের সাথে গলা মেলালেন। হ্যাঁ, ওরা কইছে এক কাপড়ে মায়া নিব, এমন কথা আর কেউ কইব? আর বিয়া দিতেও যৌতুক দেও না লাগবো, সেই টাকা কই পামু আমরা? এর কাছে বিয়া না দিলে মায়া সারা জীবন ঘরে পালা লাগবে। তনয়া এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল চুপচাপ। এবার আর সহ্য করতে পারল না, বলল, চাচা, মিতা আমাকে বলেছিল ও পড়তে চায়, ভালো পড়াশোনা করে চাকরি করলে সেও আপনাদের সংসারের হাল ধরতে পারবে। মেয়ে তো ফেলনা জিনিস না। চাচা তনয়াকে খুব পছন্দ করেন। তিনি নরম সুরে বললেন, তুমি এর মধ্যে কথা কইও না, বাড়ির বউরা এত কথা কয় না। কেন চাচা, আমি খারাপ কি বলেছি? ওর জীবনটা কেন নষ্ট করছেন? মেয়েটা তো কাঁদতে কাঁদতে মরে যাবে। ওর লাইগা এত দরদ? তো না দিলাম ওর বিয়া। তুমি আমার ধার শোধ করবা? না করলে আর কথা কইও না। তনয়া বলল, করো। তনয়, তুমি ঘরে যাও, তোমাকে এখানে কথা বলতে হবে না। না মা, আমি সিরিয়াস। আমার কাছে টাকা আছে, বিয়ের দেনমোহরের টাকা। তাছাড়া বাবা আমার নামে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, সেখানেও টাকা আছে। আমি এত টাকা দিয়ে কি করব? টাকার চাইতে একটা মেয়ের জীবন অনেক দামি। আমার বোন নেই, মিতা আমার বোনের মতো। সেদিন ওর না থাকলে আমি হয়তো মরেই যেতাম। আমি টাকাটা দেবো মা, এমনি এমনি বলছি না। চাচার চোখে পানি চলে এলো। তিনি চোখ মুছে থেমে থেমে বললেন, কেন চাচা, কেন নেবেন না? চাচা উত্তর দিলেন না। স্বরূপ চাচার হাত ধরে বলল, ওর থেকে না নিলেন আমি দেব। আমি তো আপনার ছেলেই। বাবা চলে যাওয়ার পর এই কথাই বলতেন না আপনি? তাহলে কোনো আপত্তি থাকার তো কথা নয়। আমি ফিরে গিয়েই টাকা পাঠিয়ে দেব। আমাকে আগে বললে এত সমস্যা হতোই না, ঋণও এত বাড়তো না। আপনি কথা দিন মিতাকে এখানে বিয়ে দেবেন না। চাচা কিছুই বললেন না। এক হাতে স্বরূপের হাত ধরে আরেক হাতে চোখ মুছলেন। ঘরে নীরবতা নেমে এলো, শুধু মিতার কান্নার শব্দ শোনা গেল। সে ফুপিয়ে কাঁদছে। সবাই চলে গেলে মা স্বরূপকে জিজ্ঞাসা করলেন, তুই কোথা থেকে টাকা দিবি? গাড়ি কিনতে যে টাকা জমা ছিলি সেটা দিয়ে দিবি? হ্যাঁ। কত হয়েছে? 10 লাখ হয়েছে। আর বাকিটা? ধার করবো তনয়ার থেকে। কি তনয়া দেবে? তনয়া একটু হেসে বলল, কেন দেব না? মা তনয়ার কাছে এসে ওর মাথায় হাত রেখে বললেন, তোমাকে তোমার মা বাবা কোথা থেকে এনেছে বলো তো? কেন মা? না, জিজ্ঞেস করতাম, আমিও সেখান থেকে একটা লক্ষ্মী মেয়ে আনতাম। স্বরূপ ভুরু কুচকে বলল, কেন, তোমার ছেলে কি লক্ষ্মী না নাকি? হ্যাঁ, আমার 2 ছেলে মেয়েই সোনার টুকরা। তনয়া মায়ের সাথে রান্নাঘরে গেল রাতের খাবার তৈরিতে সাহায্য করতে। স্বরূপ ঘরে চলে গেল। আজকের এত কাণ্ড ছাপিয়ে তার মাথায় তনয়ার কথাগুলো ঘুরছে। ওকে এতদিন মিষ্টি একটা মেয়ে মনে হয়েছে, টুকটাক সুন্দরী নরম মনের একটা মানুষ, কিন্তু আজকে আরেকটা রূপ ওর মন ভরিয়ে দিয়েছে। স্বরূপের কখনো মনে হয়নি এ মেয়েরা এতটা বড় মনের হতে পারে।
আছে তো অনেকেরই, কিন্তু দেওয়ার মানসিকতা কজনের থাকে। ইউনিভার্সিটিতে পড়া একটা মেয়ে টাকার মর্ম বুঝবে না এমনও তো নয়। আবার ওদের অঢেল টাকা পয়সাও নেই। এই যে এত দূরের সম্পর্কের জন্য এতটা করতে চাওয়া, এজন্য অনেক সাহস লাগে। শুধু শুধু সে মেয়েটাকে দুর্বল ভাবছিল। সে নিজেই টাকা দেবার কথা বলার সাহস পাচ্ছিল না। অনেক দিন ধরে সে গাড়ি কেনার জন্য টাকাগুলো জমিয়েছিল। এই যে সাহসটা পেল সেটা তনয়ার জোরে। দেখা যাবে খুব কঠিন সময় আপাতত দুর্বল দেখতে মেয়েটাই শক্ত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে। সে পেছনে পড়ে গেছে। সৌন্দর্য কিংবা মাধুর্যের প্রতি ভালো লাগা হয়তো কমে যায় সময়ের সাথে, কিন্তু ব্যক্তিত্বের প্রতি সম্মান কখনো কমে না, সময়ের সাথে সাথে বাড়ে। সকালে চা খেতে খেতে অনেকক্ষণ গল্প হলো মা ছেলের। তনয়া তখনও ঘুমে। বিয়ের চক্করে গতবার মায়ের সাথে জমিয়ে গল্প করা হয়নি স্বরূপের, তাই নামাজ পড়তে ওঠার পর তনয়া আরেক দফা ঘুমের জন্য শুয়ে পড়লেও সে না শুয়ে মায়ের কাছে গিয়ে বসলো। আজ স্কুল ছুটি। মা নাস্তা তৈরির প্রস্তুতি নিচ্ছেন, পিঠা বানানো হবে। গতকাল চাল গুঁড়ো করে আনা হয়েছে। বাজারের দিকে চাল ভাঙানোর মেশিন থাকলেও মা চাল ভাঙাতে দেন জরির মায়ের কাছে। বিধবা মহিলা স্বামী মারা যাবার পর তার ফেলে যাওয়া সম্পদ বলতে পেয়েছে ওই এক ঠেকি। মায়ের বড় মায়া হয় গ্রামের গরিব মানুষগুলোর জন্যে। এত সামর্থ্য না থাকলেও যার জন্যে যতটা পারেন তিনি করেন। এসব নিয়েই কথা হচ্ছিল দুজনার। ভোরের মিষ্টি বাতাস বইছিল সাথে। মা জিজ্ঞাসা করলেন, থাকবি কদিন? তোর তো অফিসে ছুটি নিয়ে আছে। না মা, আজ রাতেই চলে যাব ভাবছি। কেন, ট্যুরটা কি চাইলে এখন দেয়া যাবে? স্বরূপ বলল। না, তা যাবে না, ক্যান্সেল করে দিয়েছি পুরোপুরি। ভাবছি অফিসের ছুটিটাও ক্যান্সেল করব। এখন ছুটিটা কাটালে আর 1 বছরে ছুটি দেবে না। তনয়ার অনেক মন খারাপ হয়েছে না যেতে পেরে। বিদেশে যেতে হবে এমন কোনো কথা আছে? তার চেয়ে এখন দেশেই কোথাও চলে যা। দেশের ভেতর বেড়াতে তো আর ঝঞ্ঝাট নেই, খরচও অত পড়বে না। স্বরূপ একটু ভেবে বলল, না মা, যেখানে যাবার কথা ছিল সেখানেই যাব। দেশে তো চাইলে শুক্র শনিবার করে ঘুরে ফেলা যাবে। পরে ওখানে আর যাবার সুযোগ না পেলে। আচ্ছা, এবার বল তো, বিয়ে করবি না বলে যে মাথার পোকা খেয়ে ফেলছিলি, এবার কি হলো? কে বিয়ে করলো? আর কার বিয়ে করে চেহারা ঘুরে গেল? স্বরূপ গালে হাত ছুঁয়ে বলল, চেহারা ফিরেছে মানে? আয়নায় দেখিস না নাকি তোর চেহারা যে ভূতের সর্দারের থেকে আস্তে আস্তে মানুষ হচ্ছে, বুঝিস নাই? স্বরূপ কাঁধ ছাকালো। কে জানে। ঘুম হয়? আগে কিন্তু হতো না। স্বরূপ ভাবলো কথা সত্যি, অথচ নিজের এই ব্যাপারটা সে নিজেই ধরতে পারেনি। ঘুম একটা বড় সমস্যা ছিল। যখন একা ছিল তার ঘুম আসতে অর্ধেক রাত পেরিয়ে যেত। যাও বা ঘুম হতো, শান্তি লাগতো না। আজে বাজে স্বপ্নেরা ভিড় করে ঘুমে বাগড়া দিত। অথচ তনয়া পাশে শুয়ে ওর সাথে হাবিজাবি বকবক করতে করতে সে কখন ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। তনয়ার কথার মাঝখানে হঠাৎ ঘুমিয়ে পড়ে। ওকে ঘুমন্ত দেখলে স্বরূপেরও ঘুমে চোখ ছোট হয়ে আসে। অফিসে কে যেন বলেছিল তার চোখে ডার্ক সার্কেল কমে গেছে। কোন প্রোডাক্ট ইউজ করছে কিনা। গল্পের মাঝে এক বুড়ি এসে হাজির। বুড়ির বয়স হলেও শক্তপোক্ত আছে। হেঁটে হেঁটে গ্রাম পাড়ি দিতে পারে। 2 গ্রামের প্রতিটা বাড়ির গল্প তার জানা। তার হাতে ছোট্ট পানের বাটা। নিজের বানানো পান কিছুক্ষণ পর পর মুখে না দিলে তিনি কথা বলতে পারেন না। এসেই তিনি জিজ্ঞাসা করলেন, কেমন আছো নানা? স্বরূপকে বুড়ি বরাবরই আদর করেন। তিনি এলেই স্বরূপ তার পানের বাটা থেকে নিজেই পান বানিয়ে মুখে পুরে দেয়। আজও তাই করলো। বুড়ি প্রশ্নের উত্তরে সে বলল, আমি তো ভালোই, আপনি কেমন? বুড়ি জাকিয়ে বসে বলল, আল্লাহ বালা রাখছে। তা বউ কই? শাশুড়িটা একলা কাম করে। হ্যাঁ, কি করতাছে? মা হেসে বললেন। ঘুমায়? বুড়ি একটু মন খারাপ করে বললেন, এর লাইগাই কইছিলাম শহরের মাইয়া বিয়া করান লাগবো না। আমগো গ্যারামেই কত বালা মাইয়া পইরা আছে। হ্যাগর কারু লগে বিয়া দিলে অহন তোমারে মুখে তুইলা খাওয়া দিত। একলা কাম কইরা বউরে খাওয়ান লাগতো না। স্বরূপ কি বলবে বুঝতে পারল না। মায়ের হাসি চওড়া হলো। বুড়ি সেটা দেখে বললেন, হাসির কথা কোনটা কইলাম আমি? মা বললেন, খালা, এটা আমার সংসার। ওরা বেড়াইতে আসছে, দুদিনের বউরে দিয়ে কাজ করাবো কেন? সে কি মাটি চুলে রাখতে পারে? আমি তো পায়ের উপর পা তুলে খেতে ছেলে বিয়ে করাই নাই। বিয়ে করাইছি যাতে ছেলে ভালো থাকে। সে ভালো আছে, দেখেন তার চেহারা ফিরেছে না, ব্যাস, আমার আর কিছু লাগবে না। বুড়ি স্বরূপের দিকে তাকিয়ে ওর গালে কপালে হাত বুলিয়ে বললেন, আহারে, পুলাডা কত হুগাইয়া গেছে। তুমি ওইলা মডার্ন মা, শিক্ষিত হইয়া চোখে বেশি দেহ। বউ কি না কি খাওয়ায়, মায়ের কাছে থাকলে
পুলার চেহারা এমন হয়। মা এবারও হাসলেন, কিছুই বললেন না। বুড়ি সমালোচনায় আরাম না পেয়ে উঠে চলে গেলেন। অন্য বাড়িতে নিশ্চয়ই বইয়ের দেরিতে ওঠা নিয়ে কথা শুরু করলে চমৎকার আসর বসে যাবে। ওরা মা ছেলে মুখ চাওয়াচাই করে হেসে ফেলল। বুড়ি বরাবরই এমন। স্বরূপের মায়ের কোনো পছন্দ না হলে সে বলবে বেশি শিক্ষিত হয়ে তার মাথাটা গেছে। তবে ওরা রাগ করে না, বুড়ির মন ভালো। স্বরূপের বাবা মারা যাবার পর যে কজন মানুষ সত্যিকারের পাশে থেকেছে ইনি তাদের একজন। আজও ওরা ফিরবে রাতের ট্রেনে। তনার বিকেলের দিকে হঠাৎ মনে হলো বিয়েতে তাদের অনেক ছবি আছে ঠিকই, কিন্তু মায়ের সাথে ভালো ছবি নেই। কেন নেই? কারণ তাদের মা ছবি তোলার সময় বড়ই লাজুক। তার উপর ফটোগ্রাফারের সামনে পোজ দেওয়ার তো তার মহা আপত্তি। মা ঘরে বসে স্কুলের কিছু কাজ নিয়ে বসেছিলেন। তনয়া তাকে টেনে নিয়ে এলো। নিজের মেকআপ সামগ্রী দিয়ে কতকটা জোর করেই সাজিয়ে দিল। মা নিজেকে আয়নাতে দেখে লজ্জা পেয়ে ঘুমটা দিয়ে বসে রইলেন। তনয়া বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।